আচ্ছা দেখো, আমরা হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ বৃত্ত চ্যাপ্টারটা পড়তেছিলাম। ওইখানে তোমাদের 4.2টা শুরু করছিলাম। সো 4.2 এর কিছু থিওরি তোমাদের দেখাইছি, আরও কিছু থিওরি আমাদের দেখতে হয়। সো তোমাদের থিওরির মধ্যে একদম লাস্ট টপিকটা ছিল হচ্ছে যে যদি তোমাদের মানে এক্সটেনশন থিওরিটা ছিল, যে আমরা দেখছিলাম একদম লাস্টের দিকে যখন একটা বৃত্তের মানে তোমাকে স্পর্শ বিন্দুটা দিয়ে দেয় তখন আর কি কী ঘটনাগুলো ঘটে, তখন তোমাদের স্পর্শকের সমীকরণগুলো দেখাইছিলাম। সো স্পর্শকের সমীকরণ ওইখানে আমরা 2-3ভাবে বের করা শিখছিলাম, যে কখনো আমরা ঢাল দিয়ে বের করতে পারি, কখনো আমরা হচ্ছে সরলরেখার সমীকরণ দিয়ে বের করতে পারি, আবার কখনো কি যে আমরা শর্টকাটের সাহায্যে বের করতে পারি, মানে বৃত্তের সমীকরণ থেকে আমরা সরাসরি কী করতে পারি, স্পর্শকের সমীকরণ বের করতে পারি। সো এটা ছিল হচ্ছে আমাদের একদম লাস্টের টপিকটা। তবে দুঃখের ব্যাপার হচ্ছে তোমাদের দেখা যায় যে এই টপিকটা একটু কম আসে বলতে বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু দিয়ে বা স্পর্শ বিন্দুটা দিয়ে মানে খুব কমই বলে যে হ্যাঁ তোমরা কি করো এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, এই স্পর্শ বিন্দু দিয়ে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ বলে, বাট এটা কম বলে। বাট বেশি যেটা আসে সেটা হচ্ছে তোমাদের যখন আমার এই স্পর্শ বিন্দুটা বৃত্তের বাইরে থাকে, হ্যাঁ মানে বৃত্তের পরিধির উপরে না, ভিতরেও না, বৃত্তের বাইরে থাকে। এখন সমস্যাটা হচ্ছে কি ভাই, যখন আমার এই স্পর্শ বিন্দুটা বৃত্তের বাইরে থাকে তখন আমার এই এখানে দেখো স্পর্শক কিন্তু একটা হয়েছে, মানে পরিধিতে থাকলে স্পর্শক হয় একটা ওই স্পর্শ বিন্দুতে, বাট যদি তোমার এই স্পর্শ বিন্দুটা বৃত্তের বাইরে হয় তখন ঝামেলাটা হচ্ছে কি আমার ওই স্পর্শক হয় দুইটা, মানে ওই বৃত্তের স্পর্শক হয় দুইটা, একটা না। সো এটি হচ্ছে ঝামেলা, আর ওইটা একটু বেশি আসে। তবে তোমাদের চিন্তা ভাবনা নেওয়ার কিছু নাই, কারণ আমাদের এখানে দুইটাই সহজ, কোনোটাই কঠিন না, দুইটাই যদি একটা বুঝো আর একটা এমনি বুঝে যাবা। সো চলো আজকে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। সো সেটা বোঝার আগে তোমাদের ছোট্ট একটা জিনিস আমি দেখাই, মানে এখন দেখো কথা হচ্ছে তুমি কি করে বুঝবা যে হ্যাঁ আমার এখানে যেমন বৃত্তের একটা স্পর্শবিন্দু দেওয়া আছে, এই স্পর্শবিন্দুটা কি বৃত্তের পরিধিতে আছে নাকি বৃত্তের ভেতরে আছে নাকি বৃত্তের বাইরে আছে। একদম ইনিশিয়ালি তোমাকে কি করতে হবে, এইটা বের করতে হবে, কারণ যখন তুমি এটা বের করে একদম মানে এনশিওর হবা যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বৃত্তের বাইরে অবস্থিত স্পর্শবিন্দুটা, তখন বুঝতে পারো যে হ্যাঁ এই স্পর্শবিন্দু স্পর্শক হবে দুইটা। বাট যদি তোমার এরকম হয় যে হ্যাঁ তোমার এই বিন্দুটা হচ্ছে স্পর্শবিন্দুটা হচ্ছে তোমাদের বৃত্তের পরিধিতে অবস্থিত, তখন তোমার স্পর্শক দুইটা আসতেছে না, তখন আসতেছে একটা। আর যদি তোমার বৃত্তের ভিতরে হয় তখন এখানে কোনো স্পর্শকে আসতেছে না, তখন ছেদক আসতেছে। সো এই জিনিসটার জন্য তোমাদের আগে হচ্ছে এটা বোঝা দরকার যে আমার স্পর্শবিন্দুটা কোথা থেকে আসছে। সো এটা এটা বোঝার জন্য তোমাদের আমি হচ্ছে 4.1-এর একদম থিওরি যখন পড়াইছিলাম একদম শুরুর দিকে একটা টপিক পড়াইছিলাম, ফার্স্ট বা সেকেন্ড ক্লাসের দিকে মেবি, ওইখানে ছিল হচ্ছে তোমাদের বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান। সো ওইটা যখন দেখাইছিলাম তখন হচ্ছে তোমরা দেখছিলে যে সি এর মানের উপর ডিপেন্ড করতেছে যে আমার মূলবিন্দুটা কোথায় ছিল, যদি একটু মনে থাকে। সো ওই টপিকটার আমরা একটু হেল্প নেব, তাহলে তোমরা এখানে বুঝতে পারবা। তার মানে যদি তোমাকে স্যার অঙ্ক দেয় তাহলে ফার্স্টে তোমাকে বুঝতে হবে বিন্দুটা কি বৃত্তের পরিধিতে আছে নাকি বৃত্তের বাইরে আসে নাকি ভিতরে আসে। সো সেটা বোঝার জন্য এটাকে তুমি এক্সটেনশন 4 বলতে পারো। সবই তো একই টপিকের উপরে মানে সাথে রিলেটেড এক্সটেনশন। সো বিন্দুটার বা স্পর্শ বিন্দুটা কোথায় আছে, এখন কথা হচ্ছে ভাই একটা বিন্দু বা স্পর্শ বিন্দু যেটাই বলো না কেন, এই বিন্দুটা আসলে কোথায় আছে সেটা বোঝার জন্য তুমি কি করতে পারবা, যে তুমি কি করবে ওই বিন্দুটাকে বৃত্তের সমীকরণে বসাই দিবে। সো এটা আর কি হেডলাইনটা এরকম হতে পারে। হেডলাইন তো দেওয়ার দরকার নেই কারণ এগুলো আমি আগে পড়াইছি। এটা হচ্ছে বিন্দুটি, যে কোনো বিন্দু যদি পরিচিত থাকে সেটা তো স্পর্শ বিন্দুই হবে, বাট অন্য কোথাও যদি থাকে তুমি ইন জেনারেল জন্য লিখতেছি বিন্দুটি বৃত্তের বৃত্তের কোথায় অবস্থিত অবস্থিত সেটা বুঝতে পারা। সো সেটার জন্য তুমি কী করবে, ফার্স্টে ধরো তোমার বৃত্তের সমীকরণ দেওয়া আছে এরকম, মানে এরকম একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে।
বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। সো এটা বৃত্তের সমীকরণ। আসলে সব বৃত্তের সমীকরণগুলো আর কি এই টাইপের আসে, কারণ এই টাইপের আসে বলতে হচ্ছে তোমরা সব বৃত্তের সমীকরণগুলোকে এই আকারে প্রকাশ করতে পারো, এই জন্য আমরা এটাকে বলছি বৃত্তের সাধারণ সমীকরণ। সো এখন ধরো আমার একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটি যদি দেওয়া থাকে ধরো এরকম যে একটি বিন্দু দেওয়া আছে বা বিন্দুটি দেওয়া থাকে, ধরো আমার কি দেওয়া আছে পি, এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে আমার বিন্দুটা দেওয়া আছে। তাহলে তুমি কি করো, এই বিন্দুটা এখানে বসাই দেবে। এখানে বলতে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাবে। তাহলে দেখো বিষয়টা এরকম আসে। সুতরাং যদি আমি বসাই তাহলে এখানে আমি x1 স্কোয়ার হবে, সমান তুমি মানগুলা, তারপর হচ্ছে y1 স্কোয়ার বাকি তোমাদের 2gx1 প্লাস 2f(y1) প্লাস c ইকুয়াল টু, এখানে দেখো আমার মান আসবে, হ্যাঁ 3টা মান আসতে পারে, আমরা আগে জানি। সো 3টা মান বলতে দেখো আমাদের এখানে প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, আর 0 আসতে পারে, হ্যাঁ। সো দেখো মানে এইটার মানটা আর কি আমাকে ডিসাইড করবে যে আমার এই x1 y1 বিন্দুটা আসলে কোথায় আছে বা বৃত্তের কোথায় অবস্থিত। সো এটার মানটা যদি আমার এরকম হয়, 0 হয় তাহলে আমার এটার মান 0 আসলে হচ্ছে তুমি বুঝতে পারবে তোমার এই x1 y1 বিন্দুটা আছে, x1 y1 বিন্দুটা আছে বৃত্তের পরিধিতে। বুঝতে পারছো? আর যদি এটার মানটা আমার প্লাস আসে তাহলে বুঝতে পারবো যে আমার এই স্পর্শ বিন্দুটা বা এই বিন্দুটা আছে x1 বিন্দুটা আছে বৃত্তের বাইরে। আর যদি এটার মানটা আমার কি আছে, মাইনাস আসলে আমার এই x1 বিন্দুটা থাকবে বৃত্তের ভেতরে আর কি, পরিধিতে না, বৃত্তের ভেতরে। এটা এখন দেখো এই জিনিসটা কিন্তু আমাদের ওই যে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থানের সময় আমরা পড়ছিলাম, ওইখানে কিন্তু আমরা দেখছিলাম যে সি এর মানের উপর ডিপেন্ড করতেছে আমার ওই বিন্দুটা কোথায় অবস্থিত। ওইখানে হচ্ছে তোমাদের ওই যে মূল বিন্দুটা কোথায় অবস্থিত সেটা আমরা সি এর মান দেখে বুঝতে পারতাম, কারণ দেখো মূল বিন্দুটা যদি আমি এক্স এর ওয়ানের জায়গায় বসাই, মানে এক্স 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 তোমাদের এখানে x = 0 y = 0 বসে সবগুলো 0 হয়ে শুধু সি থাকে। সো আমরা হচ্ছে সির মানটা দেখে বুঝতে পারতাম যে আমাদের ওইখানে মূল বিন্দুটা কোথায় আছে, বৃত্তের কোথায় আছে। সি = 0 হলে তোমাদের পরিধিতে ছিল, সি প্লাস হলে তোমাদের বৃত্তের বাইরে ছিল মূল বিন্দুটা, সি মাইনাস হলে বৃত্তের ভিতরে ছিল। সো এরকম আসতো আর কি, হ্যাঁ। সো এইটার ক্ষেত্রে ওই জিনিসটা, কারণ এইটা থেকে ওইটা আসছিল। সো এখন দেখো যদি এটা আমি বুঝতে পারলাম যে ফার্স্টে আমি হচ্ছে অঙ্ক দেওয়ার সাথে সাথে ট্রাই করব যে এটা দেখার চেষ্টা করব বা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আমার এখানটায় বিন্দুটা আসলে বৃত্তের কোথায় অবস্থিত। দেন আমি হচ্ছে ডিসাইড করব যে হ্যাঁ এখানে কি আমার স্পর্শক একটা হবে নাকি দুইটা হবে। এখন দেখো যেহেতু 0 হলে পরিধিতে, প্লাস হলে বাইরে, আর মাইনাস হলে ভিতরে। এখন আমাদের মেইনলি হচ্ছে তোমাদের এই 0টা আসবে আর হচ্ছে প্লাসটা আসবে, মাইনাসটা খুব কমে আসবে, বা মাইনাসটা মানে খুব কম বলতে পারো, বা আসবে না এরকম, কারণ এটা হচ্ছে আমাদের স্পর্শকের চ্যাপ্টার। কারণ দেখো যদি মাইনাস আসে তাহলে কি আমার বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। সো এখন কাহিনী যেহেতু এটা স্পর্শকের চ্যাপ্টার, অবশ্যই তোমরা বলতে পারবা যে আমার এখানে স্পর্শক কিন্তু লাগবে। এবার তোমার একটা স্পর্শকের কথা বলো আর দুইটা স্পর্শকের কথা বলো। সো বিন্দুটা যদি ভেতরে হয় বা আমি যদি এখানে মাইনাস পাই, বিন্দুটা ভেতরে হলে কিন্তু আমি সেখানে স্পর্শক পাবো না। সেক্ষেত্রে আমার সরলরেখা মানে আঁকলে সেটা কিন্তু ছেদক হয়ে যাবে, তুমি তো বুঝতেই পারতেছো। কারণ এখানে যদি আমার বৃত্তটা এরকম থাকে, একটা ভিতরে থাকে, এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা যদি আমার বিন্দুটা এখানে থাকে তাহলে দেখো যদি আমি বিন্দু নেই তাহলে দেখো এটা একটা ছেদক হয়ে যেতেছে। বুঝতে পারছো? বা এই জন্য বলতেছি যে বৃত্তের ভিতর যেখানে থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু আমি এখানে স্পর্শক পাবো না, আর এখানে পাবো ছেদক। তাহলে তোমরা এটা বুঝতে পারলা, যদি আমার স্পর্শকের সমীকরণ বের করতে হয় তাহলে অবশ্যই এখানে কিন্তু মাইনাস পাবে না, হ্যাঁ। মাইনাস পেলে ওই বিন্দুটা দিয়ে যাওয়া সরলরেখাটি হবে হচ্ছে ছেদক। আর তাই এখানে আমি 0 অথবা কি প্লাস মানটা পাবো আর কি, হ্যাঁ। 0 আসা মানে বৃত্তের পরিধিতে অবস্থিত, মানে এরকম বৃত্তের পরিধিতে অবস্থিত। সো এটা আমার একটা স্পর্শক হবে। আর তোমাদের প্লাস আসা মানে বৃত্তের বাইরে অবস্থিত। বৃত্তের বাইরে যদি অবস্থা হয় তাহলে আমার এখান থেকে দুইটা স্পর্শক আসতেছে। বুঝতে পারছো? এটা আমি দেখাচ্ছি, তোমাদের কোনো সমস্যা নেই। সো
সো এখন কথা হচ্ছে দেখো বৃত্তের পরিধিতে অবস্থিত হলে কিন্তু আমরা খুব সহজে অঙ্ক করতে পারি, কারণ এখানে একটা স্পর্শক আছে, আমরা এটা নিয়ে তিনভাবে অঙ্ক করতে পারি সেটা দেখাইছি। আর প্লাস পেলে সেক্ষেত্রে হচ্ছে আমার দুইটা স্পর্শক হবে, বা তোমরা বলতে পারো যে বৃত্তের বাইরে বিন্দুটা অবস্থিত হবে তখন স্পর্শক হবে দুটি আর কি। হ্যাঁ, সেক্ষেত্রেও সেটা খুব বেশি কঠিন না। যেমন ধরো এরকম আমি যদি একটু দেখাই তোমাদের, বিন্দুটা যদি বৃত্তের বাইরে হয় তখন কী হয়, মানে x1 বিন্দুটা যদি বৃত্তের বাইরে হয়, সো এটাকে তোমরা হচ্ছে এক্সটেনশন 5 বলতে পারো এরকম। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, মানে ইম্পর্টেন্ট বলতে ম্যাক্সিমাম অঙ্কই আসলে এটা দিয়ে আছে। সব বিন্দুটি যদি বৃত্তের বাইরে অবস্থিত হয় তাহলে এটা দৈর্ঘ্য অনেক সময় বের করতে বলে, বুঝতে পারছো, স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু বলতেছি আস্তে আস্তে। বিন্দুটি বৃত্তের বাইরে বাইরে অবস্থিত হলে স্পর্শক দ্বয়, দুইটা স্পর্শক পাবো তাহলে স্পর্শক দ্বয় এর সমীকরণ ও দৈর্ঘ্য, তুমি বললে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য ও সমীকরণ, কারণ এর কিন্তু একটা দৈর্ঘ্য থাকবে ও সমীকরণ, মানে তোমাদের ওই x1 বিন্দু থেকে তোমাদের বৃত্তবন্ধু যে দৈর্ঘ্যটা ওটা দৈর্ঘ্য ও সমীকরণ। সো এটা তোমাদের হেডলাইন হতে পারে। এখন সেটা দেখাচ্ছি x1 বিন্দু যদি আমার বৃত্তের বাইরে থাকে তখন যেমন ধরো এটা হচ্ছে আমার একটা বৃত্ত এরকম, এটা হচ্ছে আমার একটা বৃত্ত। এখন এটা যদি বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, কেন্দ্র ধরো সি, এটা হচ্ছে ধরো -g, -f, মানে বুঝতেই পারতেছো এটা। আমরা বৃত্তের সমীকরণ কিন্তু জানি, বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এখানে দেখি এটা হচ্ছে তোমার x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। হ্যাঁ, এরকম। সো যদি এটা হয় তাহলে আমি কিন্তু বৃত্তের কেন্দ্র জানি, কেন্দ্র হচ্ছে তোমাদের সমীকরণ দেওয়ার সাথে সাথে আমি বৃত্তের কেন্দ্র জানি -g, -f, আর ব্যাসার্ধ এটা হচ্ছে r √d² + f² - c, এতটুকু আমি জানি। এখন তোমাকে ধরো x1 একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে আমার মানে তোমাদের পরিধিতে না, এটা হচ্ছে আমাদের ধরো বৃত্তের বাইরে, এইখানে ধরো একটা বিন্দু আছে, এটা পরিধিতে না, তার মানে ধরো তুমি আমি কি করছি, এই x1 বিন্দুটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে আমাদের x1, y1, দেখো এটা হচ্ছে আমাদের পরিধিতে না, এটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত। সো পরিধিতে হলে আমার স্পর্শক হতে একটি, কিন্তু এখানে আমার কিন্তু স্পর্শক হবে দুটি, ঠিক আছে। সো স্পর্শক দুটি, ধরো এটা একটা স্পর্শক, এখান থেকে আমি দুইটা স্পর্শক রাখতে পারি, এটা একটা মানে বৃত্তের, এটা একটা স্পর্শক আর এটা আরেকটা স্পর্শক। সো তুমি বৃত্তের বাইরে যেখানে একটা বিন্দু নাও না কেন, ওই একটা বিন্দু থেকে আমি দুইটা স্পর্শক রাখতে পারবো, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। সো দুইটা স্পর্শক পাইছি আমি। হ্যাঁ, সো ধরো এটা পি বিন্দু, আর এখানে ধরো আমার এখানে স্পর্শ বিন্দু, ধরো এখানে ধরো এই টি বিন্দুতে টাচ করছে, আর এটা হচ্ছে আমার ধরো টি প্রাইম বিন্দু আর কি, টি প্রাইম বিন্দু এখানে আর কি, ধরো হ্যাঁ এখানে আর এখানে। সো এটা আমি বুঝতে পারলাম। এখন দেখো তোমাকে অনেক সময় কি করতে পারে, এই পিটি আর পিটি প্রাইম যে দুটো স্পর্শক আছে, এই স্পর্শক দুইটা সমীকরণ চায়, আর হচ্ছে তোমার পিটি আর পিটি প্রাইমের দৈর্ঘ্য চায়। এখন দেখো আমরা কিছু কিছু উপপাদ্য হতে মানে শিখে আসছি যে এই পিটি আর পিটি প্রাইমের দৈর্ঘ্য কিন্তু সমান, মানে দুইটা স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু সমান, বুঝতে পারছো। সো এখন যদি এটা দৈর্ঘ্য সমান হয়, আমরা ধরো এখানে তোমাকে দুইটা কোয়েশ্চেন করছি। এক নম্বর হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করছে যে স্পর্শকের দৈর্ঘ্যটা বের করো,
স্পর্শকের দৈর্ঘ্য পিটি ইকুয়াল টু পিটি প্রাইম, মানে দুইটাই কিন্তু সমান, ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে। আর হচ্ছে 2 নাম্বার তোমাদের জিজ্ঞেস করে এরকম যে স্পর্শকের সমীকরণ, স্পর্শক দ্বয়ের সমীকরণ বা স্পর্শকের সমীকরণ দুইটা আসবে আর কি। তুমি ক্যালকুলেশন করলে দেখবে দুইটা আসতেছে, যেভাবে করো না কেন। হ্যাঁ, স্পর্শক দ্বয়ের সমীকরণ। হ্যাঁ, এখন আমরা তো জানতেছি যে এটা কিন্তু সমান। ফার্স্টে চলো আমরা দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করি, বা পিটি বাই পিটি প্রাইম। এখন কথা হচ্ছে ভাই, আমি কিন্তু জানি এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার আর। সো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এরকম ধরো, এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, এটাও কিন্তু আর। সো এটা স্পর্শবিন্দু, এটা স্পর্শবিন্দু বলতে পারো, আর এটা হচ্ছে আমার বাইরে একটা বিন্দু। সো এই বাইরের বিন্দু থেকে আমি দুইটা স্পর্শক আঁকছি, ঠিক আছে। সো এখন আমরা কিন্তু জানি যে ব্যাসার্ধতে তোমরা এরকম বলতে যে সিটি আর সিটি প্রাইম হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, আর এখানে দেখো তাহলে আমাদের এখানে হচ্ছে x1 বিন্দু তোমার দেওয়া আছে, আর কেন্দ্র কিন্তু আমি জানি হচ্ছে সি হচ্ছে -3, তাহলে আমরা কিন্তু যদি তোমাদের এই পি আর সিটাকে যোগ করে দিই, তাহলে এই পিসি দৈর্ঘ্যটা কিন্তু আমরা বের করতে পারি। এবং এটাকে আমরা একটু যোগ করে দিই, এই কালার দিয়ে যোগ করে দিই, তাহলে তোমরা কিন্তু এই পিসি দৈর্ঘ্যটা বের করতে পারবা। হ্যাঁ, পিসি দৈর্ঘ্যটা বের করতে পারলে আমি দেখাচ্ছি কীভাবে বের করি, মানে স্পর্শক দুইটার দৈর্ঘ্য। সো আমরা এখানে দেখো কীভাবে বের করবো, যেমন আমি হচ্ছে, কারণ এখানে দেখো আমি দুইটা বিন্দুর যে তোমাদের মধ্যবর্তী দূরত্ব, এটা তো আমরা সরলরেখা শিখে আসছি। সো আমি এটা বের করতে পারতেছি, আর ব্যাসার্ধ আমি অলরেডি জানি। এখন দেখো সবসময় একটা জিনিস মনে রাখবা যে তোমাদের কি বলে, স্পর্শকের সাথে ব্যাসার্ধ সবসময় কি লম্ব হয়, বা ব্যাসার্ধের সাথে স্পর্শকটা সবসময় কি হয়, লম্ব হয়। তাহলে এটা কিন্তু আমাদের লম্ব বা 90 ডিগ্রি আর কি, যেদিকেই দেখো। বুঝতে পারছো? সো যদি আমাদের স্পর্শকের সাথে ব্যাসার্ধটা সবসময় লম্ব হয়, বা ব্যাসার্ধের সাথে স্পর্শকটা সবসময় লম্ব হয়, তাহলে দেখো এখানে কিন্তু আমি দুইটা সমকোণী ত্রিভুজ পাই। তোমরা পিসিটি বা তোমরা এটা নিয়েও কাজ করতে পারো, পিসিটি প্রাইম যেটাই হোক, যদি হয় সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো আমি এই দৈর্ঘ্যটা বের করতে পারি, আবার ব্যাসার্ধ তো আমার অলরেডি জানা আছে, তাহলে কিন্তু অবশ্যই আমি পিটি প্রাইম হোক বা পিটি হোক আমি কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো তোমার 1 নম্বরটার জন্য আমরা হচ্ছে তোমাদের চাচ্ছি আর কি, স্পর্শকের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। সো সেটার জন্য তোমাকে কী করতে হবে একটু দেখো, আমি এখানে বলতে পারবো যে আমরা রুট নিয়ে কাজ করবো না, তাই পিসি স্কোয়ার দিতেছি, মানে পিসি দৈর্ঘ্যটা আগে বের করবো। হ্যাঁ, সো পিসি দৈর্ঘ্যটা পিসি স্কোয়ার দিয়ে দিলে পিসি স্কোয়ার ইকুয়াল টু তোমাদের এরকম আসবে। দেখো এখানে ছিল তোমার x1 ও y1, ওখানে চলছে -g, -f, তাহলে x1 প্লাস এর জি, এটা হলো স্কোয়ার, প্লাস তোমাদের y1 প্লাস f, এটা হলো স্কোয়ার, এটা আসতেছে। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে দিই, তাহলে এরকম আসবে x1 স্কোয়ার প্লাস এর 2g x1 প্লাস জি স্কোয়ার, এরকম আসে। এখানে আসবে y1 স্কোয়ার প্লাস এর y1 স্কোয়ার প্লাস এর 2f y1 প্লাস এফ স্কোয়ার, এরকম আসে। সো এটাকে যদি আমি একটু সাজায় লিখি, মানে বৃত্তের সমীকরণ মতো, তাহলে x1 স্কোয়ার প্লাস এর y1 স্কোয়ার প্লাস এর 2g x1 প্লাস এর 2f y1 প্লাস এর তোমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা ধরো আমার 1 নং সমীকরণ আর কি। বুঝতে পারছো? সো আমি পিসি স্কোয়ারটা কিন্তু পেয়ে গেলাম, মানে এই দৈর্ঘ্যটা পেয়ে গেছি আর কি। হ্যাঁ, সো এখন তোমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, যে ব্যাসার্ধ হচ্ছে তোমাদের, আমরা জানি যে, আবার বলতে পারো, আর তোমাদের ব্যাসার্ধটা জানি আমি হচ্ছে তোমাদের, ধরো এটা হচ্ছে সিটি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার লিখলাম। সো এরকম হয়, বা সিটি স্কোয়ার আর স্কোয়ার কি তোমাদের, ওটা ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা আমার 2 নং সমীকরণ। হ্যাঁ, সো এখন দেখো এটা যদি আমার একটা ত্রিভুজ হয়েছে, মানে এই ছোট্টটা এই পি সি টি, এটা একটা ত্রিভুজ হয়েছে, বা এটাও একটা ত্রিভুজ হয়েছে, তাহলে আমি এখানে কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, সো যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমার এই পিটি স্কোয়ার, মানে এটা স্কোয়ার আর হচ্ছে প্লাস তোমাদের সিটি স্কোয়ার ইকুয়াল টু পিসি স্কোয়ার, কারণ এটা হচ্ছে আমার অতিভুজ। হ্যাঁ, যদি হয় তাহলে দেখো আমার হয়ে যায়।
এটা লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে তোমাদের ভূমি। তাহলে এরকম দেখতে পারো তুমি যে ত্রিভুজ পি সিটি হতে পিথাগোরাস আমরা অ্যাপ্লাই করলে আমরা এরকম পাচ্ছি যে এখানে আসছে পিটি স্কোয়ার প্লাস তোমাদের সিটি স্কোয়ার, পিটি স্কোয়ার প্লাস সিটি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমাদের পিসি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে দেখো আমার কিন্তু লাগবে হচ্ছে তোমাদের পিটিটা লাগবে, হ্যাঁ পিটি মানে স্পর্শকে দুটো লাগবে। তাহলে এটা আমি এরকম লিখতে পারি, বা পিটি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এরকম পিসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার। সো এবার তুমি একটু কষ্ট করে মানটা বসাই দাও। তাহলে পিটি স্কোয়ার এই দুটোর মান তো আমরা জানি, পিসি স্কোয়ার মানে আমি এখানে বের করছি। তাহলে এটা হচ্ছে এক্স এন স্কোয়ার প্লাস ওয়াই এন স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হবে তোমাদের এটা আর কি, হ্যাঁ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি। তাহলে দেখো এখানে অনেক কিছু কিন্তু কাটা চলে গেছে, মানে এই দুইটা কাটা, এটা সরি এটা ভুল হয়ে গেছে। এখানে এফ স্কোয়ার ছিল না, এটা তো মাইনাস হবে কারণ সামনে একটা মাইনাস ছিল। তাহলে আমার এই জি স্কোয়ার এটা এফ স্কোয়ার, এই জি স্কোয়ার এফ স্কোয়ার কাটা। তাহলে দেখো এটা আমাদের একটা বৃত্তের সমীকরণের মধ্যে চলে আসছে। তাহলে দেখো আমার এটা কি আসছে যে পিটি স্কোয়ার ইকুয়াল টু আমার আসছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি, এরকম আসছে। তার মানে তোমার পিটি দৈর্ঘ্যটা লাগবে, পিটি ছিল আমাদের পিটি বা পিটি প্রাইম যেটাই বলো, এটা রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি। তাহলে দেখো এখানে কী দাঁড়াচ্ছে বিষয়টা, এটা হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য। সো এখন দেখো আমার স্পর্শকের দৈর্ঘ্য আছে এরকম, মানে দেখো আমি যদি বৃত্তের সমীকরণে শুধু মানে এই যে আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া ছিল, এই বৃত্তের সমীকরণে শুধু আমরা কি করব যে x1 1 বিন্দুতে বসাই দিই, তাহলে দেখো আমি কিন্তু স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি আর কি, হ্যাঁ। সো তুমি জাস্ট কি করবা, আমার ওই বৃত্তের সমীকরণে x1 1 বিন্দুটা মানে x ইকুয়াল টু x1 বসাবো, y ইকুয়াল টু 1 বসাই জাস্ট এটাকে রুট করে দেবে। তাহলে আমরা কি করতে হবে পিটি বা পিটি প্রাইমের দৈর্ঘ্য বের করতে পারবো। সো এটা তুমি ডিটেল এমসিকিউ দুটোর জন্য ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এটাকে দেখো একটু চেনা লাগতেছে, হ্যাঁ চেনা লাগতেছে বলতে দেখো আমরা এই যে এখানে একটু চেক করছিলাম যে এখানে আমাদের কি বলে মানে এই বিন্দুটা আসলে কোথায় অবস্থিত সেটার মতোই আর কি। দেখো এটাকে যদি আমি রুট করে দিই তাহলে আমার বিষয়টা কিন্তু এরকম আসে, মানে বিন্দুটা আমি সমীকরণে বসাই দিই, এই চেক করছিলাম না। সো এখানে কিন্তু সেম আসছে, শুধু এখানে রুট করছি আর কি, বুঝতে পারছো? তার মানে তোমরা যখন চেক করবা তখন কিন্তু আমরা যে মানটা পাবো, ধরো প্লাসের একটা মান পাইছি, প্লাসের মান পাওয়া মানে কি, মানে হচ্ছে আমার বাইরে অবস্থিত। সো ওই প্লাসের যে মানটা আছে ওইটাকে আমি যদি রুট করে দিই তাহলে কিন্তু আমি দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি আর কি, মানে স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। সো এটা গেল, তার মানে এটা বুঝতে পারলাম যে আমার বিন্দুটা কোথায় আছে সেটা বোঝার জন্য আমরা যে মানটা পাবো সেটাকে আমি কি রুট করে দিলেই হচ্ছে আমাদের কি হবে, আমরা স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। সো এই জন্য আমরা এখানে বলছিলাম দেখো আমরা এটার মানটা কখনো নেগেটিভ পাবো না, কারণ নেগেটিভ পাওয়া মানে কি, এটা হচ্ছে আমাদের বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। সো ভেতরে অবস্থিত আমরা স্পর্শক পাইতেছি না। সো স্পর্শক না পাওয়া মানে কি, দেখো এটার মান যদি আমি বলছি এটার মানকে রুট করলে স্পর্শকের দৈর্ঘ্য পাবো। সো এটার মান যদি আমার নেগেটিভ আসে তাহলে দেখো রুটের ভিতরে কিন্তু আমার মাইনাস চলে আসতেছে। সো এই জন্য আমরা বলছিলাম ওইটার মান কি নেগেটিভ বা মাইনাস আসবে না, মাইনাস আসলে কি ওটা স্পর্শক পাবো না, ওটা আমরা ছেদক পাবো আর কি। সো এই হচ্ছে আর একটা ব্যাপার। এখন সো তোমরা এরকম বলতে পারো যে যদি একটু লিখে দেই এটা, তাহলে x1 y বিন্দু থেকে এরকম বলতে পারবো যে আমরা পেলাম x1, y1 বিন্দু থেকে তোমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এই বৃত্তে
বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এরকম, আচ্ছা এটা ইকুয়ালটা দিই, ইকুয়াল দিলে এরকম x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, এটা হচ্ছে দৈর্ঘ্য। সো এটা বুঝতে পারলাম। এখন 2 নাম্বার তোমাকে চাইছে হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো স্পর্শক দুইটা সমীকরণ, এটাও ভাই তুমি আগের মতো দুইভাবে বের করতে পারো। স্পর্শকের সমীকরণ আর কি। সো এখন দেখো আমরা একটা জিনিস জানতাম, যেমন দেখো এখানে আমার এই দুইটা স্পর্শকে কিন্তু এই x1 y1 বিন্দুগামী, এই পিটি প্রাইমের কথা বলো আর পিটির কথা বলো, দুইটাই কিন্তু আমার x1 y1 বিন্দুগামী। তো আমি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু জানি, কারণ আমার হচ্ছে স্পর্শকটা হচ্ছে একটা সরলরেখা। তাহলে দেখো আমি এরকম বলতে পারি যে x1 y1 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ এটা হবে এরকম যে y minus y1 equal to m into x minus x1 এরকম। সো এটা হচ্ছে তোমাদের স্পর্শকের সমীকরণ। এখন দেখো এখানে আননোন আছে, শুধু হচ্ছে তোমাদের ঢাল, বুঝতে পারছো? সো পিটি আর পিটি প্রাইম আমার দুটো স্পর্শকই কিন্তু x1 y1 বিন্দুগামী ছিল। তাহলে আমার x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এটাই, বা স্পর্শক সমীকরণ হবে এটা। হ্যাঁ, সো শুধু এখানে আমি কিন্তু ঢালটা জানি না, সো এখন তোমাকে ঢালটা বের করতে, মানে আননোন হচ্ছে আমাদের m। হ্যাঁ, সো যদি একটা আননোন থাকে তাহলে আমার একটা শর্ত জানলেই হয়, যে একটা শর্ত জানলে আমরা কিন্তু m এর মানটা বের করতে পারবো আর কি, ঠিক আছে? সো এখন দেখো আমি কিন্তু একটা শর্ত জানি। শর্ত কি জানি? যে এখানে আমাদের যে তোমাদের পিটি আর পিটি প্রাইমের যে সরলরেখা বা স্পর্শক ছিল, এই পিটিটা আর পিটি প্রাইমটা, সো সেই সরলরেখাটা কিন্তু আমার বৃত্তটাকে স্পর্শ করছে। এখানে একটা টি বিন্দু স্পর্শ করছে, এখানে টি প্রাইম বিন্দু স্পর্শ করছে। সো তাহলে দেখো আমার অবশ্যই এই যে তোমাদের মানে এই কেন্দ্র থেকে আমার এই স্পর্শকটার লম্ব দূরত্বটা কিন্তু দেখো, এই যে এটা হচ্ছে আমার কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমাদের এই স্পর্শকের বা এই স্পর্শকের লম্ব দূরত্বটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধের সমান হবে আর কি, বুঝতে পারছো? মানে এই কেন্দ্র থেকে আমরা এই স্পর্শকের যে লম্ব দূরত্ব, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সমান হবে বা বৃত্তের ব্যাসার্ধ হবে, বুঝতে পারছো? সো এই জিনিসটা কিন্তু তুমি সব অঙ্কে ব্যবহার করতে পারবে, কারণ আমাদের যখন এরকম একটা বিন্দু বাইরে হয় তখন হচ্ছে আমরা ফার্স্টে চেক করি যে আমার এখানে স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র থেকে আমাদের ওই স্পর্শক দুইটার বা একটা স্পর্শকের যে লম্ব দূরত্ব আছে সেটাকে বৃত্তের ব্যাসার্ধের সমান কিনা, বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্র থেকে আমার স্পর্শকটার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। হ্যাঁ, বা ডি ইকুয়ালটা তুমি করতে পারো আর, ঠিক আছে? এটা ডিও বলতে পারো, এটা ডিও, কারণ আমরা তো জানি যে কেন্দ্র থেকে আমাদের তোমাদের ওই যে তোমাদের লম্ব দূরত্ব বের করা শিখছিলাম, যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব, হ্যাঁ সেটা ছিল আমাদের এই ডি বা আর, ঠিক আছে? তার মানে যদি আমাদের এরকম হয় যে বৃত্তের কেন্দ্র থেকে আমার এই স্পর্শকের লম্ব দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে আমি বুঝতে পারবো যে কি আমার এই দুইটা তোমাদের এই দুইটা হচ্ছে আমাদের এই বৃত্তের স্পর্শক, বুঝতে পারছো? সো এখন আগে আমি বলছি যে আমরা লম্ব দূরত্ব বের করা শিখছিলাম, কারণ আমাদের কেন্দ্র থেকে আমাদের একটা সরলরেখার লম্ব দূরত্ব ছিল যে ডি ইকুয়াল টু প্লাস মাইনাস, তোমাদের মনে আছে তো যে মাইনাসের এল জি, তারপর হচ্ছে মাইনাস এম এফ প্লাস এন ডিভাইড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এরকম পড়ছিলাম। সো এখন সেটাই আর কি আমরা এখানে একটু করার চেষ্টা করব। মানে দেখো আমি যদি দেখাই, সো তোমাদের এখানে মেনলি হচ্ছে আমাদের হচ্ছে স্পর্শকের ঢালটা বের করতে হবে। এই ঢালটা যদি আমি জানি তাহলে আমার কি স্পর্শকের সমীকরণ আমার বের হয়ে যায়। এখন এটাই বের করার জন্য, মানে ঢালটা বের করার জন্য আমাদের এরকম করা লাগে, যেমন তোমরা এরকম করতে পারো যে দেখো স্পর্শকের ঢাল, যেমন হচ্ছে তোমাদের মানে ওই আমরা ওইখানে যে বললাম যে কেন্দ্র থেকে
এটা হচ্ছে ডি ইকুয়াল টু আর হবে, মানে এটা ইউজ করবো আর কি। কারণ ডি ইকুয়াল টু আর কেন হবে, কারণ আমরা কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বিষয়টা এরকম যে কেন্দ্র থেকে স্পর্শক বা সরলরেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বুঝতে পারছো? এখন দেখো আমার কাহিনী হচ্ছে কি, দেখো আমাদের এরকম ছিল যে এই ডি ইকুয়াল টু যে আর লিখতেছি, মানে ডি ইকুয়াল টু আর লিখছি, এটা সব জায়গায় ব্যবহার, এটা দিয়ে অঙ্ক শেষ, সব অঙ্ক শেষ মনে করবা। হ্যাঁ, যদি আমাদের ডি ইকুয়াল টু আর, এই যে ডি ইকুয়াল টু আর আছে, এখন দেখো আমরা ডিটা কী ছিল, মানে কেন্দ্র থেকে আমাদের স্পর্শকটা বা এই যে পিটিটা ছিল তোমাদের, বা পিটি প্রাইম, এইটার লম্ব দূরত্ব আমি বলছি হচ্ছে ডি। সো ডিটা আমাদের কী ছিল, প্লাস মাইনাস, তোমাদের ওই যে মনে আছে তো যে মাইনাসের এল যে এরকম ছিল, যদি মনে থাকে, ডি ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা ছিল হচ্ছে তোমাদের, আমি প্লাস মাইনাস দিলাম, তাহলে হচ্ছে মাইনাসের তোমাদের এল জি ছিল, তারপর হচ্ছে মাইনাসের তোমাদের এম এফ ছিল, আর প্লাস সি ছিল, মেবি প্লাস এন ছিল, সরি, কারণ সরলরেখাটা ছিল তোমাদের হচ্ছে এরকম যে এল এক্স প্লাস এম ওয়ে প্লাস এন ইকুয়াল টু 0 এরকম ছিল, ডিভাইড বাই তোমাদের এরকম ছিল এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, ঠিক আছে? সো এখানে আমার কিন্তু প্লাস মাইনাস এরকম ছিল আর কি ডির মানটা। সো এখান থেকেও আমার তাহলে কি এটা এরকম আসছে আর কি, প্লাস মাইনাস সামথিং ইকুয়াল টু হচ্ছে আমাদের আর, মানে বৃত্তের ব্যাসার্ধ, কারণ আমি ডি এখান থেকে আমার প্লাস মাইনাস আসতেছে, মানে মডুলাস না দিলে তোমার কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস, কারণ মেনলি আমরা এখানে প্লাস মাইনাসটি ইউজ করি। সো লম্ব দূরত্বে যেহেতু তোমার এরকম প্লাস মাইনাস আছে, সো এই জন্য তোমাদের এখানে যে ঢালটা আছে, এই ঢালের মান আসবে দুটি, বুঝতে পারছো? মানে সুতরাং যেহেতু আমাকে দুইটা প্লাস মাইনাস, তার মানে কারণ দুইটা স্পর্শক, এখানে আমার এটা পিটি একটা স্পর্শক আর পিটি প্রাইম আর একটা স্পর্শক, তেমন এখানে কিন্তু আমার দুইটা স্পর্শক আসতেছে, মানে সুতরাং এম এর দুইটা মান আসবে আর কি, মানে প্লাস নিয়ে তুমি একটা মান পাবা আর মাইনাস নিয়ে আরেকটা মান পাবা, বুঝতে পারছো? তার মানে কি আমার স্পর্শক হবে দুটি। তুমি তো এমনি ছবিতে বা জেনারেলি বুঝতে পারতেছো যে হ্যাঁ স্পর্শক দুইটা আমার একটা বিন্দু থেকে, বাট যদি না বুঝো তোমাকে ম্যাথ বোঝাই দেবে যে হ্যাঁ আমার স্পর্শক দুটি, কারণ এখানে ঢালের মান আসবে দুটি, বুঝতে পারছো? সো এটি হচ্ছে ব্যাপার, মানে প্লাস মাইনাস সামথিং ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ ছিল। সো এখান থেকে আমার এম এর মান আসছে দুটি। সো প্লাস দিয়ে আমি একটা মান পেতেছি, মাইনাস দিয়ে আমি আরেকটা স্পর্শক পাইতেছি আর কি। হ্যাঁ, সো এই জন্য আমার স্পর্শক আসবে দুটি। সো ঢাল হচ্ছে আমরা দুইটা পাবো, আর ঢাল দুটি পাওয়ার মানে বা অর্থ হলো তোমাদের এম এর আমি দুইটা মান এখানে বসাবো, এখানে আমি এম এর দুইটা মান বসাবো, মানে প্লাস মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে আমি কি একটা মানে আমি দুইটা সমীকরণ পাবো যদি আমি এখানে প্লাস মাইনাস বসাই আর কি। সো প্লাস দিয়ে আমি একটা সমীকরণ পাবো আর মাইনাস দিয়ে আমি আরেকটা সমীকরণ পাবো। হ্যাঁ, সো এম এর মান দুটি পেলে, বা তোমাদের এম এর মান যদি তুমি একটা পাও তাহলে সেখানে স্পর্শক হবে একটি, আর এম এর মান যদি আমি এরকম দুইটা পাই তাহলে সেখানে স্পর্শক হবে হচ্ছে আমাদের দুটি। হ্যাঁ, সো এম এর মান দুটি পাওয়ার মানে অর্থ হলো কি আমার অটোমেটিকলি ম্যাথ বলে দিচ্ছি যে স্পর্শক হবে আমার দুটি, বুঝতে পারছো? এই জন্য আমি বলছি যে তুমি যদি ছবি থেকে না বলে তোমাকে ম্যাথ বোঝাই দেবে যে হ্যাঁ এখানে স্পর্শক একটি না, স্পর্শক হচ্ছে দুটি। হ্যাঁ, মানে ম্যাথের সবসময় একটা বিশেষ ব্যাপার হলো, বা এটা একটা বিশেষ ব্যাপার আর কি, তুমি মানে যদি তুমি কোনো কিছু না বুঝো তাও ম্যাথ তোমাকে সেটা বুঝিয়ে দিবে, বুঝতে পারছো? অর্থাৎ মানে তোমাদের এই এক্স ওয়ান বিন্দু থেকে আমার স্পর্শক আসছে দুটি আর কি, ঠিক আছে? সো আর যদি তুমি এম এর মান যদি দেখো যে একটা বের হয়েছে তাহলে স্পর্শক হবে একটা আর কি। হ্যাঁ, সো সেই হিসাবে কিন্তু আমাদের ছবি হবে আগেরটা, মানে এই যে আমাদের তোমাদের স্পর্শ বিন্দু ছিল না, এখানে স্পর্শক একটা ছিল, সেটা ছিল এরকম, বুঝতে পারছো? আর যদি তোমাদের এরকম হয় এম এর মান দুটি পেলে তাহলে অবশ্যই আমার কি তোমরা বলতে পারো যে বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত আর তাই স্পর্শক হচ্ছে আমার দুটি, বুঝতে পারছো? সো অঙ্ক করার সময় আমি তোমাদের এগুলো আরও ভালোভাবে দেখাবো, কারণ এটা আসলে দেখানোর কিছু নেই, কারণ এটা টপিকটা একদম আগের মতোই, আমরা স্পর্শ বিন্দু দিয়ে যখন করছি ওইটার মতোই এটা একদম সবই সেম, বাট এখানে দুইটা স্পর্শক আসতেছে। সো সেটা আমরা কীভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে ঢাল দেখে বুঝতে পারতেছে আর কি। ঢালের মান দুইটা আসা মানে দুইটা স্পর্শক আসতেছে, ঢালের মানে একটা আসা মানে একটা স্পর্শক আসতেছে। একটা স্পর্শক মানে বিন্দুটা বৃত্তের পরিধিতে অবস্থিত, সো ওখানে এই জন্য আমি একটা স্পর্শক পাইতেছি, আর ঢালের মান দুইটা আসা মানে বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, সো এই জন্য আমি দুইটা স্পর্শক পাইতেছি। সো এই জন্য আমি আর কি বলতেছি যে ম্যাথ অলওয়েজে, মানে ম্যাথের এই বিশেষত্বটা সবসময় আছে, তোমাকে সবসময় বুঝাই দিবে যে হ্যাঁ বিষয়টা এখন কেমন,
ঘটতেছে, তোমার বোঝার দরকার নেই, ওই তোমাকে বোঝাই দেবে। সো এটা গেল একটা ব্যাপার। সো এটা গেল হচ্ছে আমাদের দুইটা স্পর্শক, মানে বৃত্তের বাইরে যদি আমার বিন্দুটা অবস্থিত হয়। সো এরপরে হচ্ছে তোমাদের আরেকটা জিনিস আছে, মানে আরেকটা টাইপের ম্যাথ আছে। সো সেটা যেহেতু তুমি স্পর্শক সম্বন্ধে একটা মোটামুটি ভালো আইডিয়া পাইছো, সো এরপর তোমাকে মানে আরেকটু এক্সটেনশন বলতে ওরা বোঝা হচ্ছে তোমাদের সাধারণ স্পর্শক। দেখো আমরা সাধারণ যা দেখাইছি 4.1-এ, মানে একটু আগের চ্যাপ্টারে। সো এখন আমি সাধারণ স্পর্শক সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া আছে, কারণ এটা আমি আগে দেখাইছিলাম ওই যে তোমাদের দুইটা বৃত্ত যদি অন্তস্থভাবে স্পর্শ করে বা বহিঃস্থভাবে স্পর্শ করে, তখন আমি দেখাইছিলাম তোমাদের সাধারণ স্পর্শক। সেমভাবে এখানে আমি একটু তোমাদের একটু ডিটেলস বলতে তোমাদের ওইটা দিয়ে একটু মানে আপডেট ভার্সন বলতে পারো। সো এটাকে বলে সাধারণ স্পর্শক। এই টাইপের আর কি একটা ম্যাথ আছে। সো সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক, হ্যাঁ। তো সাধারণ স্পর্শক হয় কিন্তু আবার দুই রকমের। এরকম ধরো সাধারণ স্পর্শক, এটাকে তুমি এরকম করে, এটা হয় দুই রকমের। সো একটাকে বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। আর আরেকটাকে বলা হচ্ছে তোমাদের তির্যক সাধারণ স্পর্শক। সরলটাই যদিও বেশি আসে। আরেকটা বলা হচ্ছে তির্যক, তো অ্যাডমিশন একটু বেশি কাজে দেয়। সো সাধারণ স্পর্শক হচ্ছে তোমাদের দুই রকমের, একটা হচ্ছে বা দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সো এখানে দেখো আমরা স্পর্শক তো বুঝতে পারছি, এখন সাধারণ স্পর্শক মানে কি, মানে কমন স্পর্শক আর কি, মানে দুইটা বৃত্তের একটা স্পর্শক থাকবে, দুইটা বৃত্তের কি একই স্পর্শক থাকবে এরকম বলতে পারো। সো ধরো এখানে আমি দুইটা বৃত্ত আঁকি, যেমন ধরো এরকম, সাধারণ স্পর্শক, এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এটা একটু দূরে নেই। কি একটা অবস্থা! সো এখন দেখো আমি ধরো আমি একটু তোমাদের একটু ফাঁকিবাজ ছবিটা আঁকি, তোমাদের দেখাচ্ছি আর বিষয়টা কেমন। ধরো এখানে আমার একটা বাইরে একটা বিন্দু আছে, বৃত্তের বাইরে, এটা আমার পি বিন্দু। সো এখন আমি হচ্ছে তোমাদের এইরকম বেশি বড় হয়ে গেল, যদিও দুঃখজনক বিষয়টা। সো সেমভাবে আমি কী করি, একটু দূরে নিই, আরেকটু কাছে নেই, সমস্যা নেই, বেশি দূরে নিলে আবার টাচ লাগবে না। খুবই দুঃখজনক বিষয়টা। সো এটা আসলে বেশি বড় বৃত্ত দিক দিয়ে ফেলেছে, তো এই জন্য আর কি একটু আঁকতে কষ্ট হয়। তাও তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ। আমরা যখন রিয়াল ছবি আঁকবো বা অঙ্ক করবো তখন বুঝতে পারবো, মানে আমি জাস্ট
এখানে টাচ লাগার কথা ছিল, বাট এটা বেশি বড় হতে দেখা যায় এখানে অনেক স্পেস লাগতেছে। তো এটা ধরে এরকম আর কি টাচ লাগছে এখানে, হ্যাঁ এটাও এরকম। সো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটাও বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এটা বোঝার কিছু নাই। এখন দেখো মেন কথা হচ্ছে আমাদের সরল সাধারণ স্পর্শকটা। দেখো এখানে কী হয়েছে যে এখানে আমার দুইটা বৃত্ত আছে, এটা হচ্ছে আমার পি বিন্দু, বৃত্তের বাইরে একটা বিন্দু। সো দেখো আমার এই যে দুইটা স্পর্শক আছে, এই দুইটা স্পর্শক কিন্তু আমার দুইটা বৃত্তের স্পর্শক। মানে এই স্পর্শকটার কথা চিন্তা করলে দেখো এই স্পর্শকটা কিন্তু আমার এই দুইটা বৃত্তের স্পর্শক, বা এই স্পর্শকের কথা চিন্তা করো ও কিন্তু আমার কি দুইটা বৃত্তেরই স্পর্শক। সো এটাকে এই জন্য এটাকে আমরা বলতেছি সাধারণ স্পর্শক। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে এরকম, বা তুমি যদি খালি হাতে আঁকো তাহলে এরকম করে দিবা দুইটা স্পর্শক, দেন ওদেরকে জাস্ট একটু মিলিয়ে দিবে। যেমন এটা আমার একটা বৃত্ত, আর এটা আমার কি আর একটা বৃত্ত, সরি সেট করে চলে গেল। আচ্ছা, এটা আর একটা বৃত্ত, বুঝতে পারছো? মানে দেখো স্পর্শক দুইটা বা একটা স্পর্শের কথা চিন্তা করলেও কিন্তু আমার দুইটা বৃত্তকে কী করছে, আমার স্পর্শ করছে আর কি। হ্যাঁ, সো সরল সাধারণ স্পর্শক দুইটি হবে হচ্ছে এরকম, এই দুইটাই সরল সাধারণ স্পর্শক আর কি। হ্যাঁ, সো এই দুইটাকে বলা হবে সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক, এটা একটা সরল সাধারণ স্পর্শক, এটা একটা সরল, তার মানে সরল সাধারণ স্পর্শক দুটি। এটা হচ্ছে সাধারণ স্পর্শক, এটা একটা সরল সাধারণ স্পর্শক আর কি। এটা একটা বুঝতে পারছো? সো এখন তির্যকটা যদি দেখায়, যেমন তির্যকটা হচ্ছে এরকম। এখন আমি কি ছোটো করে দেখাবো এখানে, যেমন তির্যকটার ক্ষেত্রে হচ্ছে এরকম ধরো। আচ্ছা, আমি একটু ছোটো করে দেখাই। এখন তোমার যখন বড় ছবি আঁকবো তখন আমি দেখাই দেবো যে এখন চিত্রটা কীরকম। মানে তুমি জাস্ট এখানে দুইটা ধরো, এটা একটা স্পর্শক আর এটা আর একটা স্পর্শক, মানে তির্যকভাবে এই দুইটা স্পর্শক। সো এখন কাহিনী হচ্ছে তোমার এখানে একটা বৃত্ত হবে, মানে এই স্পর্শক হবে এরকম করে, আর এখানে আরেকটা বৃত্ত হবে আর কি। কি হইলো এটা? আচ্ছা যাই হোক, সো এখানে আমার একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের দেখো এখানে দুইটা বৃত্তকেই কিন্তু আমার এটা একটা স্পর্শক, এটাও একটা স্পর্শক। সো এটা হচ্ছে আমাদের বিন্দুটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই পি বিন্দুটা। পি বিন্দু দেখো, এই পি বিন্দু দিয়ে কিন্তু আমার দুইটা স্পর্শকে গিয়েছে, আর দুইটা স্পর্শকে কিন্তু এই স্পর্শকটা ওকে স্পর্শ করছে, এই স্পর্শকটাকে ওকে স্পর্শ করছে, বুঝতে পারছো? তাহলে এই যে তির্যকভাবে যে দুইটা স্পর্শ করলে এটাকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক, এটা একটা আর হচ্ছে এটা একটা, তির্যকভাবে যাবে, তির্যক সাধারণ স্পর্শক। সো এদের ভিতরে পার্থক্য আছে, এটা আমি তোমাদের একটু পরে দেখাবো। তবে তোমরা এটা একটা আইডিয়া পাইছো যে সরল সাধারণ স্পর্শক কীরকম হয়, আর তির্যক সাধারণ স্পর্শক। দেখো আমার এটা কিন্তু বৃত্তের ভিতরে, মানে দুইটা বৃত্তের ভিতরে একটা বিন্দু আছে এরকম, আর এটা কিন্তু দুইটা বৃত্তেরই বাইরে এখানে, ঠিক আছে? সো তির্যক মানে দেখো তির্যকভাবে গেছে দুইটা স্পর্শক। এটা এখন যদি তোমাকে বলে সাধারণ স্পর্শক, তখন কিন্তু আমার আসবে হচ্ছে, যদি ম্যাথে বলে যে সাধারণ স্পর্শক, মানে স্পেসিফিকভাবে যদি উল্লেখ না করে যে সরল সাধারণ স্পর্শক নাকি তির্যক সাধারণ স্পর্শক, তখন কিন্তু আমার স্পর্শক হবে চারটা। তখন কিন্তু তোমার চারটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে আর কি, ঠিক আছে? সো এটা হলো মানে মূল থিম। সো মূল থিমটা আসলে খুব সহজ। সো একটা ব্যাপার বুঝলেই হয়, সেটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। তো চলো আমরা আগে সরল সাধারণ স্পর্শকটা একটু দেখার চেষ্টা করি। একটা হচ্ছে তোমাদের সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক। সো এটা মানে তোমাদের মূল থিমটা আসলে খুব সহজ। হ্যাঁ, তো যে ব্যাপারটা মানে একটা ব্যাপার বুঝবো, ধরো এখানে আমাদের দুটা বৃত্ত নেওয়া দরকার। সো প্রথমে আগের মতো একটু এখানে একটা ছোট করে নিলে ভালো হয়।
একটু এলোমেলো হয়ে গেল। এটা একটা বৃত্ত আর একটা বৃত্ত। আচ্ছা, সেমভাবে আমি ধরো আমার এখানে পি বিন্দু আছে, এই দূরে আমি নিলাম পি বিন্দু। পি বিন্দু ধরো x1 বিন্দু আর কি, x1 বিন্দু। সো আমি সাধারণ দুইটা স্পর্শক বের করব, ওকে স্পর্শ করে যাবে। খুবই দুঃখজনক। সো এটা একটা, আর এখানে ধরো আর একটা। ধরো আর একটা আঁকবো, এই দুটাকে স্পর্শ করে। তো এরকম হতে পারে। আচ্ছা, ধরো এখানে একটা স্পর্শ করছে আর কি, এটা স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে। আচ্ছা, সো দেখো এখানে আমার দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের কেন্দ্র আছে এরকম, একটা হচ্ছে C1 একটা C2। এটা হচ্ছে C1, এটা C2। সো এখন দেখো আমাদের, সো আমার ধরো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার প্লাসের ধরো 2g(x) প্লাসের 2f(y) প্লাস c1 = 0। সব বৃত্তের যদি আমার তোমাদের সমীকরণ দেওয়া থাকে, তুমি কেন্দ্র আর ব্যাসার্ধ জানো, কেন্দ্র হচ্ছে তোমাদের মাইনাসের g1, মাইনাসের f1, আর ব্যাসার্ধ হচ্ছে তোমাদের কি r1 রুট ওভার অফ এরকম g1² প্লাস f1² মাইনাস c1। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সেমভাবে অর্ডার ধরো তোমার কি বলা আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে এরকম যে x² প্লাস y² প্লাসের 2g2x প্লাসের 2f2y প্লাসের c2 = 0। সো কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, কেন্দ্র আছে তোমাদের মাইনাসের g2, মাইনাসের f2 এরকম। সো এখানে ব্যাসার্ধ হবে হচ্ছে r2 = এটা হচ্ছে c2 ছিল, r2 = তোমার এরকম ছিল যে রুট ওভার অফ g2² প্লাস f2² মাইনাস c2 এরকম। সো তাহলে এটা আমি কিন্তু c1 আর c2 কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ আমি জানি। সো এখন আমি যদি বৃত্তের সরল সাধারণ স্পর্শক বের করতে চাই, এখন কথা হচ্ছে দেখো আমার এই পি বিন্দু দিয়ে কিন্তু আমার দুইটা স্পর্শক হয়ে গেছে এখানে, মানে এই পি বিন্দু দিয়ে আমার কিন্তু দুইটা রেখায় গেছে বা দুইটা স্পর্শক হয়ে গেছে। সো তার মানে কি আমার কাহিনী হচ্ছে এখানে এই দুটো, মানে পি বিন্দু দিয়ে গেছে, আবার এই দুইটা সরল রেখা বা স্পর্শক যেটা বললো, দুইটা কিন্তু আমাদের মানে এই দুটো বৃত্তেরই স্পর্শক, বা এই দুটো বৃত্তকে কি করছে স্পর্শ করে চলে গেছে। দেখো এই বৃত্তকে স্পর্শ করছে, এই বৃত্তকে স্পর্শ করছে, ঠিক আছে। সো এখন দেখো এখানে কিন্তু আমার পি বিন্দু আছে হচ্ছে একদিকে, বুঝতে পারছো। সো এটা মানে পি বিন্দু আছে তোমাদের একদিকে, কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমার পি বিন্দু ছিল মানে একদম মাঝখানে এখানে আর কি, বুঝতে পারছো। পি বিন্দু ছিল এখানে মাঝখানে, আর সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে আমার পি বিন্দু ছিল একদম মানে হয় এদিকে না হয় এদিকে আর কি, মানে এক পাশে থাকে আর কি, ঠিক আছে। আর ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে। সো এটা একটা মেইন পার্থক্য তোমাদের সরল আর ত্রিভুজ। কীভাবে বুঝবা কোনটা সরল সাধারণ স্পর্শক কোনটা ত্রিভুজ সাধারণ স্পর্শক, তখন আমি দেখতে পারবা যে আমার সরল সাধারণ স্পর্শের ক্ষেত্রে পি বিন্দুটা থাকে একদিকে, আর তোমাদের ত্রিভুজ সাধারণ স্পর্শের পি বিন্দুটা থাকে হচ্ছে দুইটা বৃত্তের মাঝামাঝি আর কি, মানে ত্রিভুজ আকারে, ঠিক আছে। এখন দেখো আমার সরলের বেলা হচ্ছে পি বিন্দু আছে এক পাশে, এটা বুঝতে পারলাম। সো এখন দেখো যদি পি বিন্দু তোমাদের এরকম এক পাশে থাকে, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে তোমাদের সরল সাধারণ স্পর্শক আর কি, হ্যাঁ।
এখন দেখো আমি একটু কাজ করি, এই পি বিন্দু থেকে আমি C1 C2 কে একটু যোগ করে দিই। আরও একটা মেজর পার্থক্য আছে, সেটা আমি একটু পরে বলতেছি। তবে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে তোমাদের সরলসাধারণ স্পর্শকে আমার পি বিন্দু থাকবে একদিকে, আর মানে যে বিন্দুটা দিয়ে আমার দুইটা স্পর্শক যাবে আর কি, বা যে বিন্দু আমি সেটা থাকবে এক পাশে, আর তির্যকের ক্ষেত্রে আমার তোমার বিন্দুটা থাকবে হচ্ছে মানে যে বিন্দু দিয়ে দুইটা স্পর্শক সেটা থাকবে মাঝামাঝি আর কি, দুইটা বিন্দুর মাঝামাঝি আর কি। বুঝতে পারছো? সো এখন এটাকে যোগ করে দিলাম। তাহলে আমি দেখো যদি এটাকে যোগ করি, সো আর একটু কাজ করি। দেখো এখানে আমি কি করি, যেমন এই বৃত্তের ব্যাসার্ধ ছিল কিন্তু আমার R1, এটাও R1, এটাও কিন্তু আমার R1, আচ্ছা একটা দিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমাদের, ধরো এটা আমার N বিন্দু। সো দেখো আমি আগেই বলছি যে আমার এটা যদি ব্যাসার্ধ হয় R1, এই R1টা কিন্তু অবশ্যই এই স্পর্শকের সাথে লম্ব হবে, তাহলে এটা লম্ব। সেমভাবে এখানেও দেখো আমার এটাও কিন্তু আমাদের এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2টাও কিন্তু আমার স্পর্শকের সাথে লম্ব, এটা ধরো M। বুঝতে পারছো? এটা ছিল R1, এটা ছিল R2। সো তারা কিন্তু উভয় বা এই পাশে তুমি দেখাতে পারো স্পর্শকের সাথে লম্ব। বুঝতে পারছো? সো এখন দেখো আমার এখানে দুইটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে, এই একটা ছোট ত্রিভুজ, এই একটা বড় ত্রিভুজ। মানে তোমাদের PC1N হতে পারে বা PNC1 এরকম, যেটা বলো, আর হচ্ছে বড়টা মানে PC2M এরকম। বুঝতে পারছো? সো এখন দেখো তোমাদের এই যে পি কোণটা আছে, এই কোণটা কিন্তু দুইটা ত্রিভুজের জন্য সাধারণ কোণ। মানে দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা কোণ, বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা কোণ, মানে একটা কোণ, এই জন্য আমি এটা বলতেছি সাধারণ কোণ, মানে এই কোণটার কথা বলতেছি। এই কোণটা হচ্ছে আমার সাধারণ কোণ। সো এটা যদি সাধারণ কোণ হয়, এখন দেখো এইটা এটা কিন্তু 90, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে বড় ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের সাথে আমি তুলনা করতেছি। সেটা তোমাদের PC1N ছিল, এটা আছে PC2M, যেটাই বলো। এখন দেখো তোমাদের এখানে এই কোণটা আর এই কোণটা কিন্তু আমাদের ছিল হচ্ছে অনুরূপ কোণ, মানে C1 আর C2 কিন্তু এখানে অনুরূপ কোণ, মানে এই কোণ অনুরূপ কোণ। বুঝতে পারছো? আর এইটা তো 90, বুঝতে পারলাম। তাহলে দেখো এই ছোট ত্রিভুজের তিনটা কোণ আর এই বড় ত্রিভুজের তিনটা কোণ কিন্তু আমার সমান। সো যদি তিন কোণ সমান হয়, তাহলে দেখো আমাদের এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ কিন্তু আমরা সদৃশ, মানে সদৃশ বলতে পারি। মানে ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, মানে ত্রিভুজ তোমাদের PC1Nটা, বা তুমি বলতে পারো যে PC2M আর হচ্ছে PC1N, এই দুটো হচ্ছে আমাদের সদৃশ। তাহলে সদৃশ হলে কি বাহুর অনুপাত সমান হয়? তাহলে দেখো আমাদের যদি বাহুর অনুপাত সমান হয়, তাহলে দেখো এই যে যে আমাদের দুইটা বাহুর অনুপাত, মানে এই লম্বের অনুপাত যা হবে, মানে লম্ব অনুপাত যা হবে, ভূমি অনুপাত কিন্তু তাই হবে, বা অতিভুজের অনুপাত কিন্তু তাই হবে। মানে R1/R2 মান যদি আমাদের আসে 1, মানে R1/R2 মান যদি আমাদের 1 আসে, তাহলে তোমাদের এই PC1, মানে PC1/PC2 এটার মানও 1ই আসবে। মানে আমি বলতেছি বাহুর অনুপাত সমান থাকলে আমি এরকম লিখতে পারবো R1/R2 ইকুয়াল টু, তোমরা লিখতে পারবো এরকম PC1/PC2, এরকম আর কি, মানে বাহুর অনুপাত সমান। মানে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাতের মান যা হবে, বা R2 আর R1 এর মান যা হবে, তোমাদের এই পুরা PC2 মান আর PC1 এর মানে মানে অনুপাত করলে তাই হবে। হ্যাঁ, এটার অনুপাত যা হবে, এটার অনুপাত তাই হবে, এটার অনুপাত আর এটার অনুপাত কিন্তু তাই হবে। বুঝতে পারছো? তাহলে আমার এই দুইটা বাহুর অনুপাত যদি তোমাদের এরকম হয়, R1/R2 হয়, তাহলে দেখো আমাদের এই PC1টা আর এই PC2 যে অনুপাত, এটা কিন্তু অনুপাতের মানটা কিন্তু সেম আসবে। সো সেম আসা মানে কি, মানে এইটা বা এটার মান যা আসতেছে, এটার বা এটা মানটা আসছে না এরকম। তাহলে আমি দেখো R1 এর জায়গায় লিখতে পারি কি, মানে বা তোমাদের এই PC1 এর জায়গায় বা CP1 এর জায়গায় কি লিখতে পারি, CP1 বা PC1 এর জায়গায় আমি R1 লিখতে পারি। মানে এইটা হচ্ছে আমার R1, অন্য কালি দিয়ে লিখি, এটা হচ্ছে আমাদের R1 লিখতে পারি, R1। আর এটার মানটা আমি কি লিখতে পারি, R2 লিখতে পারি। এই পুরোটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের R2। বুঝতে পারছো? কারণ R1/R2 মান যা হবে আমাদের এই
তোমাদের PC1 আর PC2 মান কিন্তু টাই হবে, এটাই আমি এখানে দেখার চেষ্টা করছি। বুঝতে পারছো? সো এখন দেখো আসল ঘটনা এখন কি করতেছে, মানে এই জিনিসটা আমার আর কি বোঝানো উচিত ছিল। সো এখন দেখো কি এখানে দেখো আমাদের এই পুরো অংশটা কি দেখো, এটা কিন্তু আমার C1, দেখো এইটা পুরোটা তো আমি বুঝলাম এটা, আর এই অংশটা কি আমার দেখো C1 আর C2, মানে এই দৈর্ঘ্যটা কত দূর, দুটো C1 C2, মানে এইটা আর কি, এটা কিন্তু আমার C1 C2, মানে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে C1 C2 ছিল, C1 C2, বুঝতে পারছো? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী ছিল আমাদের C1 C2 বা কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশ। এখন দেখো এই C1 C2 ছিল আমাদের কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশ, C1 C2টা কিন্তু আমার C1 C2-র বাইরে আছে কিন্তু আমার P বিন্দু, বুঝতে পারছো? খেয়াল করো C1 C2 যে দূরত্ব আছে বা কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশ আছে, এটার বাইরে আছে P বিন্দু। এখন দেখো আমরা কিন্তু জানি যে একটা বিন্দু একটা রেখাংশকে বাইরে থেকে যদি আমাদের বিভক্ত করি সেটাকে বলা আমাদের বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত না, বাইরে মানে বহির্বিভক্ত আর কি। তাহলে আমরা এটা বলতে পারি যে P বিন্দু, দেখো P বিন্দু এই C1 C2-কে বা কেন্দ্রীয় সংযোগ রেখাংশকে আমরা কী করতেছে, R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করতেছে, R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করতেছে। কারণ আমাদের এরকম ছিল যেমন তোমাদের যেমন এটা যদি আমার AB হইতো, দেখা যাইতেছে কিনা এটা বুঝতেছি না, আচ্ছা যাক, এটা যদি আমার AB হয়, সো এটা যদি আমার C বিন্দু হয়, তাহলে আমরা বলতেছিলাম যে আমাদের C বিন্দু কী করতেছে, যে আমাদের কী করতেছে যে এই AB-কে R1:R2 অনুপাতে বা M1:M2 অনুপাতে কী করতেছে, বহির্বিভক্ত করতেছে। ঘটনাটা এরকমই হয়েছে আর কি এখানে, বুঝতে পারছো? সো সেই কাহিনী থেকে আমাদের যদি এরকম বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ, মানে সমীকরণ দুটো যদি দেওয়া থাকে, তাহলে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবে। সো বৃত্তের যদি তুমি ব্যাসার্ধ এরকম জানো, তাহলে কিন্তু তুমি P বিন্দুটা বের করতে ফেলতে পারবা, বুঝতে পারছো? কারণ আমার C1 C2 আমি অলরেডি জানি, যেহেতু বহির্বিভক্ত করতেছে, তাহলে বহির্বিভক্ত সূত্র দিয়ে আমি কিন্তু P বিন্দু বের করে ফেলতে পারবো। বা তোমাদের এই যেই P বিন্দুটা ছিল হচ্ছে তোমাদের দুইটা স্পর্শকের কি, মানে দুইটা স্পর্শক হচ্ছে এই P বিন্দুগামী, তাহলে আমরা কিন্তু বহির্বিভক্ত সূত্র দিয়ে P বিন্দুর ভুজার কোটি বের করে ফেলতে পারবো আর কি, মানে x1 আর y1 আর কি, ঠিক আছে? সো P বিন্দু হবে সেই x1 y1, এটাই হচ্ছে ব্যাপার। সো P বিন্দু যদি তুমি বের করে ফেলো, মানে একটু কষ্ট করে, তখন দেখো আমি বাকি জিনিসগুলো কিন্তু একদম আগের এই অঙ্কটার মতো আর কি, এই যে তোমাদের এখান থেকে দেখাচ্ছিলাম এটার মতো, তখন তোমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারবা, স্পর্শকের সমীকরণ বের করতে পারো, সব সেট। সো এখানে মেন কথা হচ্ছে আমার P বিন্দুটা বের করে চ্যালেঞ্জিং ছিল, কীভাবে বের করবে এটা দেখতেই পেয়েছো। সো তাহলে এই বিষয়টা এরকম যে আমি P বিন্দুটা কীভাবে বের করবো, যে তুমি কি চিত্রটা সম্পূর্ণ দেখতে পেয়েছো? এই দেখো, সো আমরা এরকম বলতে পারি যে তোমাদের P বিন্দু হচ্ছে C1 C2-কে R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করে, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী সংযোগ রেখাংশকে অনুপাতে R1:R2 অনুপাতে মানে বহির্বিভক্ত করে। এটাকে বাংলা আরও সুন্দর করে লেখা যায় বহির্বিভক্ত করবে। তাহলে আমরা P বিন্দুর স্থানাঙ্ক কিন্তু জানবো আর কি, মানে ভুজ কোটি কিন্তু আমি বের করতে পারবো বহির্বিভক্ত সূত্র দিয়ে। সো এটা আমি বুঝতাম, P বিন্দুর স্থানাঙ্ক জানলে বাকি জিনিস কিন্তু কোনো আগের মতো, কারণ আমাদের দেখো আমরা স্পর্শকের সমীকরণ আগে কিন্তু আমি এরকম বের করছিলাম যে দুইটা বিন্দু যদি হয় তাহলে কি বলে তোমাদের এই বিন্দুগামী যদি হয়, এই বিন্দু যদি আমি বের করতে পারি, তখন তুমি আগের মতো আবার y-y1 = m × x - x1 এটা দিয়ে করতে পারবো। এখানে শুধু আমার কি আছে, এমটা আননোন আছে। সো এমটা বের করার জন্য আমরা আগে ধরি যে এখানে যে ডি তোমাদের আর ব্যাসার্ধটা যে আছে, মানে কেন্দ্র থেকে আমাদের কি, বা এটা দিয়ে চিন্তা করলেও হয়, তোমাদের কেন্দ্র থেকে হচ্ছে তোমাদের কি যে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই স্পর্শকের যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। হ্যাঁ, সো মানে D = R হতে কিন্তু আমি এই D = R হতে আমি অবশ্যই কি এমটা বের করতে পারি, বা দুইটা তুমি এম এর মান দুইটা পাইবা। সো সেটা থেকে আমরা স্পর্শকের দুইটা সমীকরণ পাবো আর কি। সো শুধু ঢালটা তোমার জানা লাগবে আর কি, বুঝতে পারছো? সো এম এর মান দুইটা পাবা, এম এর মান দুটি পেলে আমার স্পর্শকের সমীকরণ হয়ে যাবে কিন্তু দুটি, হ্যাঁ, বা দুটি সমীকরণ আমি বের করতে পারবো, বা তুমি দৈর্ঘ্য বের করতে পারবা, এটাও কোনো সমস্যা নেই। দৈর্ঘ্য বের করা কীভাবে, তুমি জাস্ট রুট করে এটা বসাই দেবে আর কি। সো যেটা সমীকরণ বসাবো ওই দৈর্ঘ্যটাই পাবে, এটা বসাও আর এটা করো, কোনো সমস্যা নেই। সো বাকি সব সেম আগের মতো। সো এখন দেখো আমার ঘটনা কী করছে, আমি বলছি যে
সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শকের ভিতরে একটা পার্থক্য পাইছে হচ্ছে সরল সাধারণ স্পর্শক আমার পি বিন্দুটা থাকে এক পাশে, হয় বাম পাশে না হয় ডান পাশে, আর তির্যক সাধারণ স্পর্শকে আমার পি বিন্দু থাকে হচ্ছে আমাদের দুইটা বৃত্তের মাঝামাঝি বা একদম মাঝামাঝি আর কি, ঠিক আছে। সো এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে দেখো এখানে আমার পি বিন্দু কী করছে, আমার C1 C2 বা কেন্দ্রের মধ্যবর্তী সংযোগ রেখাংশকে হচ্ছে তোমাদের বহির্বিভক্ত করছে, মানে R1 R2 অনুপাতে বহির্বিভক্ত করছে। বাট তোমাদের তির্যক যখন দেখবা তখন দেখবা হচ্ছে যে আমার পি বিন্দুটা হচ্ছে তোমাদের ওই C1 C2 বা কেন্দ্রের মধ্যে সংযোগ রেখাংশকে R1 R2 অনুপাতে কী করে, অন্তর্বিভক্ত করে। সো এখানে এটা আরেকটা পার্থক্য, মানে মেজর পার্থক্য বলতে পারো। সো এটা আমি কি বুঝলাম যে পি বিন্দুটা তোমরা যদি এরকম সংজ্ঞা দাও বা যেটাই বলো সেখানে হচ্ছে বলতে পারবা এরকম ম্যাথমেটিক্যালি যে আমাদের পি বিন্দুটা কী করবে, সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে C1 C2 বা কেন্দ্রের মধ্যবর্তী সংযোগ রেখাংশ কী করবে, যে ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে কী করবে, বহির্বিভক্ত করবে, ব্যাসার্ধ দ্বয়ের অনুপাতে বহির্বিভক্ত করবে। আর তোমাদের তির্যকের ক্ষেত্রে যে পি বিন্দুটা কী করবে, C1 C2 বা কেন্দ্রের মধ্যবর্তী সংযোগ রেখাংশকে ব্যাসার্ধের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। সো সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করব। সো এটাকে বলা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। আচ্ছা এখানে একটু দেখা, চিত্রটা বুঝতে পারলেই বাকিগুলো জিনিসগুলো বুঝে যাবে। এটা ছিল সরল আর একটা হচ্ছে তির্যক আছে। তির্যক সাধারণ স্পর্শক। সো তুমি জাস্ট দুইটা বৃত্ত একে নাও তাহলে হয়, ছবিটা বুঝলে জাস্ট হয়ে যায় আর কি। সো দুইটা বৃত্ত আছে এখানে, এটা হচ্ছে আমাদের দুইটা বৃত্তের সমীকরণ তোমাদের দেওয়া আছে। এই বৃত্তের কেন্দ্র ধরো C1, এর কেন্দ্র ধরো C2। হ্যাঁ, সো এটা সমীকরণ তো আমি জানি যে তোমাদের ওই যে x² + y² + 2g 1x + 2 f1y + c1 = 0, আর এটা হচ্ছে C2। সো ওই আগের মতো। সো এখন দেখো এরকম যদি হয় তাহলে আমার লাগবে হচ্ছে পি বিন্দুটা। সো পি বিন্দুটা হচ্ছে তোমাদের একদম এরকম, যদি দেখাই এটা আছে, যোগ করে দিই। তো পি বিন্দু হবে হচ্ছে এইখানে ধরো মাঝামাঝি একটা জায়গায়। যেমন আমি তোমাদের দুইটা স্পর্শক এঁকে দিই, এটা একটা স্পর্শক আর একটা হচ্ছে এখানে। সো এই দেখো দুইটা স্পর্শক এখানে। সো দেখো এইটা হবে আমার পি বিন্দু, পি x1, y1, বুঝতে পারছো? সো দেখো আমার দুইটা স্পর্শকে কিন্তু আমার পি বিন্দু দিয়ে গেছে, আর এই স্পর্শকটাও দুইটা বিন্দুকে স্পর্শ করছে, এই স্পর্শকটাও দুইটা বিন্দু স্পর্শ করছে। বাকি এটা হচ্ছে তির্যকভাবে গেছে, দেখো তির্যকভাবে গেছে মানে ক্রস আকারে, বুঝতে পারছো? সো এখন দেখো যদি এরকম হয়, সো এই জন্য আমরা এটাকে বলছি তির্যক সাধারণ স্পর্শক, বা দুইটাই হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সো এখন আমাদের ঘটনাটা হচ্ছে এরকম, যেমন এইটার ব্যাসার্ধ হচ্ছে তোমাদের R1, এটার ব্যাসার্ধ হচ্ছে তোমাদের R1, এটার ব্যাসার্ধ হচ্ছে তোমাদের R2। এখানে দিই আমি R1 আর R2 কিন্তু সমান না, আগেই বলছি, কারণ আমার এখানে বড় ছোট হতে পারে আগের মতো আর কি। হ্যাঁ, বাট এটা জাস্ট আমি বোঝানোর জন্য আর কি, মানে তোমাদের সহজ করে রাখছি, বুঝতে পারছো? সেটা ছিল R1, এটা ছিল আমাদের R2। এখানে দেখো আমাদের দুইটা ত্রিভুজ হবে। সো এটা ধরো আমাদের N, এটা ধরো আমাদের M। সো দেখো এখানে একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে। সো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিছু জিনিস মেলাতে পারবো। এটা কিন্তু অবশ্যই 90-90, কারণ আমি জানি যে ব্যাসার্ধ আর স্পর্শক, ব্যাসার্ধ স্পর্শকের সাথে সবসময় কী করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
বা লম্ব আকারে থাকবে তাই না। সো এটা 90, দেখো এটা 90, এটা 90। আর তোমাদের এখানে আরও কিছু জিনিস আছে, যে দুটো হচ্ছে তোমাদের বিপরীত কোণ, মানে এই কোণ এই কোণ, এটা একটা, আর হচ্ছে তোমাদের এটা একটা বিপরীত কোণ, আর হচ্ছে তোমাদের এখানে দুটো আছে একান্তর কোণ, মানে এটা কিন্তু একান্তর কোণ, এটা আর এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে দেখো এই দুইটা 90 90, আর এটা হচ্ছে তোমাদের দুইটা বিপরীত কোণ সমান, আর এই যে তোমাদের এই দুইটা হচ্ছে তোমাদের একান্তর কোণ। তাহলে এই ত্রিভুজের 3 কোণ, এই ত্রিভুজের 3 কোণ কিন্তু সমান, মানে ত্রিভুজ তোমরা বলতে ওই আগের মতোই পি সি অন এন বলতে পারো, আর একটা হচ্ছে পি এম সি টু, যেটাই হোক, বা পি সি টু এম, ঠিক আছে। সো তাহলে যদি তোমাদের এই দুইটা ত্রিভুজ সদৃশ হয়, তাহলে অবশ্যই কি তাদের বাহুর অনুপাত সমান হবে, মানে এই R1 আর R2 অনুপাত যা হবে, R1 আর R2 অনুপাত যা হবে তোমাদের কি হবে, দেখো এইটার অনুপাত এটার অনুপাত কিন্তু তাই হবে, বা এটার অনুপাত তোমাদের বলতে পারো যে C1P আর C2P এর অনুপাত কিন্তু তাই হবে, বুঝতে পারছো। মানে ত্রিভুজের এই বাহুর অনুপাত যা হবে, এই বাহুর অনুপাত কিন্তু তাই হবে, মানে এরকম আর কি। R1/R2 এরকম বলতে পারো তোমাদের C1P / C2P এরকম হবে, বুঝতে পারছো, কিছুই দেখা যাইতেছে না। তো যাই হোক, সো যদি এরকম হয় তাহলে দেখো এটার মান ধরো এরকম 2 বা 1 বা 3 যে কোনো একটা কিছু, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে যদি এরকম হয় তাহলে এই যে দেখো R1/R2 অনুপাত যা হবে, আমি বলতেছি C1P আর C2P অনুপাত তাই হবে। তাহলে এটা আমি লিখতে পারবো কি R1, আর এটা কি লিখতে হবে R2, কারণ দেখো এটা আর এটার অনুপাত কিন্তু তাই। তাহলে দেখো এখানে আমি R1 জায়গায় C1P জায়গায় আমি বসাতে পারবো, মানে সমান সমান, আর C2P জায়গায় আমি বসাতে পারবো R2, মানে অনুপাত সমান, বুঝতে পারছো। তার মানে দেখো এখানে এখন ঘটনাটা কিন্তু উল্টা করতেছে, উল্টা করতেছে, মানে কিন্তু দেখো C1 আর C2 ছিল হচ্ছে আমাদের তোমরা বলতে পারো যে কেন্দ্রের মধ্যবর্তী সংযোগ রেখাংশ, মানে এই পুরোটা, এটা ছিল আমাদের কেন্দ্রদের মধ্যবর্তী সংযোগ রেখাংশ। এই কেন্দ্রদের মধ্যবর্তী সংযোগ রেখাংশকে আমার পি বিন্দু কী করছে, R1:R2 অনুপাতে কী করছে, অন্তর্ভুক্ত করছে। কারণ দেখো আমার পি বিন্দুটা কিন্তু এবার আসছে হচ্ছে এই তোমার C1 আর C2 মাঝে বা ভিতরে, বুঝতে পারছি, এই জন্য অন্তর্ভুক্ত করবে। সো এই জন্য আমরা অন্তর্ভুক্ত সূত্র দ্বারা অবশ্যই আমি পি বিন্দু কিন্তু বের করতে পারবো, বুঝতে পারছো, অন্তর্ভুক্ত সূত্র পি বিন্দু বের করতে পারবো। সো আর আগেই বলছি এখানে R1 আর R2 কিন্তু সমান না, কারণ এদের অনুপাত সমান। কারণ দেখো আমাদের এখানে আমি দুইটা বৃত্তর কে মানে সেম সাইজে রাখছি, দেখে মনে হইতেছে R1 আর R2 ব্যাসার্ধটা সমান, বাট হ্যাঁ তোমাদের সমান হতে পারে, নাও হতে পারে। কারণ দেখো এখানে একটা যদি আমি ছোট করে আঁকি, একটা বড় করে আঁকি, তখন থাকবে না, কিন্তু অলওয়েজ এটা কি ক্রস আকারই হবে, বুঝতে পারছো। তির্যক সাধারণ স্পর্শক সবসময় ক্রস হবে, বড় ছোট কিছু না। সো তাহলে দেখো আমাদের এটাই গেল একটা ব্যাপার। সো এটা বুঝতে পারছো যে R1 R2 আমার হচ্ছে ছিল এখানে ব্যাসার্ধ। সো আমরা যেহেতু এখানে দুটো সদৃশ কোণ ত্রিভুজ নিয়ে কাজ করছি, তাহলে আমার এই দুটি বাহুর অনুপাত যা, এই দুটি বাহুর অনুপাত তাই, মানে এই বাহুর এই বাহুর অনুপাত যা হবে, এই বাহুর এই বাহুর অনুপাত তাই হবে, এই বাহুর এই বাহুর অনুপাত তাই হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে অনুপাত সমান, হ্যাঁ বাহু সমান বলি নাই, এখানে আমরা অনুপাত সমান বলছি, এটা হচ্ছে ব্যাপার। মানে এই বাহু সমান না, বাট অনুপাত সমান। তারপর তোমাদের এই বাহু সমান না, বাট অনুপাত সমান, এই বাহু সমান না, বাট অনুপাত সমান, বুঝতে পারছো। তাহলে আমাদের পি বিন্দু কী করছে, C1 C2 কে R1:R2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। সো আমরা সেমভাবে আর কি পি বিন্দুটা বের করতে পারবো, মানে বিষয়টা এরকম। সো মানে একটু না বুঝলে আমি একটু তোমাদের লিখে দিই, যেমন এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ পি সি অন এন, আর একটা হচ্ছে ত্রিভুজ পি সি টু এম, এটা হচ্ছে সদিশ। সদিশ হলে 12 সমান, সুতরাং তুমি এরকম লিখতে পারো যে C1P / C2P, মানে দেখো C1P আর C2P এটার অনুপাত যা হবে তোমাদের C1N, মানে এইটার আর এটার অনুপাত তাই হবে, C2M এরকম হবে, বুঝতে পারছো, C2M।
ইকুয়াল টু হবে তোমাদের R1 বাই R2, ঠিক আছে? এটার একটা মান তো আমি জানি আর। সো এই হচ্ছে মানে অনুপাত সমান। তাহলে তোমরা পি বিন্দুকে এরকম লিখতে পারো যে পি বিন্দু C1 C2 কে R1:R2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। অন্তর্ভুক্ত করলে অবশ্যই আমরা পি বিন্দু কিন্তু বের করতে পারবো। হ্যাঁ, পি বিন্দু সামথিং অন্তর্ভুক্ত করার সূত্র দিয়ে। দেখো এটা বুঝো কিনা। সো এটা যদি হয় তাহলে এটা আমি বুঝতে পারলাম যে দুইটা পার্থক্য সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শকের মধ্যে। একটা হচ্ছে সরলের বেলায় আমার পি বিন্দুটা থাকবে একদিকে, হয় বাম দিকে না হয় ডান দিকে, আর তির্যকের বেলায় আমার পি বিন্দুটা থাকবে মাঝামাঝি আর কি। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ওখানে পি বিন্দুটা কী করছিল, বহির্বিভক্ত করছিল সরলের বেলায়, আর তির্যকের বেলা হচ্ছে অন্তর্বিভক্ত করতেছে। সো এটাকে যদি তুমি বাংলায় বলো যে তির্যকের বেলায় কী হবে, বা ম্যাথমেটিক্যালি বললে এরকম হবে যে পি বিন্দুটা হচ্ছে আমাদের যদি কেন্দ্রদের মধ্যবর্তী সঙ্গে রেখাংশকে ব্যাসার্ধের অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেটা হবে হচ্ছে কি আমার সাধারণ কি বলে, সেটা হবে আমাদের তির্যক সাধারণ স্পর্শক। বুঝতে পারছো? সো এই তুমি দেখো বাকি জিনিসগুলো কিন্তু আগের মতোই। তুমি যদি পি বিন্দু জেনে যাও তাহলে তুমি সেমভাবে এখানে আমরা দেখো দুইটাই কিন্তু দুইটা স্পর্শকে আমার পি বিন্দুগামী। সো এটাকে আমরা বলতে পারবো যদি স্পর্শক সমীকরণ বের করি। সো সেক্ষেত্রে y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1, ঠিক আছে? সো এখান থেকে আমার জাস্ট m এর মানটা লাগবে, সেটা d ইকুয়াল টু r দিয়ে বের করে ফেলবো। মানে তোমাদের যেটা দিয়ে করো আর কি, এটা দিয়ে করো আর এটা দিয়ে করো, d ইকুয়াল টু r দিয়ে করলে হয়ে যাবে যে তোমাদের কেন্দ্র থেকে তোমাদের স্পর্শকের যে লম্ব দূরত্ব সেটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। সো সেটা দিয়ে করা যাবে, মানে বাকি সবগুলো আছে সেম আগের মতো। হ্যাঁ, তুমি দৈর্ঘ্য বের করতে পারবা। বুঝতে পারছো? সো এখানে এমটা তোমার দুইটা এমের দুইটা মান আসবে। সো দুইটা মান আসে মানে দুইটা স্পর্শক, মানে আগের মতোই আর কি, যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তারপর এমের দুইটা মান পাইবা, সো স্পর্শক দুইটা হবে আর কি। সো এই দুইটা আসলে তোমাদের ভর্তি পরীক্ষায়, আর আগের যেগুলো দেখাইছি তোমাদের ওই একটা একটা করে এগুলো আসলে বোর্ড পরীক্ষা আসে, তোমাদের নর্মাল পরীক্ষা আসে আমাদের যে এইগুলো আর কি এক্সটেনশন পর্যন্ত। বাকি লাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি দুইটা অ্যাডমিশন তোমাদের আসে। সো এই পর্যন্ত তোমাদের থিওরি মোটামুটি শেষ। আর বাকি যদি কোনো একটা আসে, মোটামুটি 90 to 95% বা 99% তোমাদের থিওরি শেষ। এগুলো দিয়ে তোমরা সব চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো। বাট যদি কখনো দুই একটা নতুন কিছু আসে আমি তোমাদের দেখা দেবো ম্যাথ করার সাথে। সো নেক্সট ক্লাসে আমরা ম্যাথ শুরু করবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।